মানে তাদের যোগাযোগের মাধ্যম হিসেবে কি আছে, ওয়েবসাইট দেওয়া আছে, ফেসবুক বা এরকম পেজ দেওয়া আছে। তো প্রথমে আপনি ফেসবুক পেজটা পাবেন না, আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। তাদের ওয়েবসাইটে গিয়ে কন্টাক্ট আস বা একটু উপর নিচে দেখবেন আছে, অথবা তাও যদি না পান দেখবেন যে তাদের সোশ্যাল মিডিয়ার প্লাগইন দেওয়া আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। ফেসবুক পেজে যাবেন, সেখানে মানে পেয়ে যাবেন। এইভাবে ইমেল বা যেটা বলেন সেগুলো পাওয়া সম্ভব। আর কোনো ভাবে যদি না পান তাহলে ফাঁকা রাখতে হবে। ভাই অনেকগুলা দেখলাম কি ইউটিউব চ্যানেল লিংক দেওয়া, ওই ইউটিউব চ্যানেলের ভিতরে থাকে, ইমেলটা দেওয়া থাকে ডেসক্রিপশনে ভিডিওর নিচে। আবার এরকম ওয়েবসাইটে পাইছি যে সোশ্যাল লিংক দেওয়া আছে, ইউটিউব চ্যানেলও পাবেন। ওই সোশ্যাল লিংকগুলো মানে এই ভিতরে কোনো লিংক দেওয়া নাই, জাস্ট এমনি ডেমো হিসেবে দেওয়া আছে। কিছু আছে যে মানে facebook.com এখানে মাউস কার্সর নিলে নিচে এই যে এই এক কর্নারে লেখা আসে যে এটা মেইল, মানে ফুল অ্যাড্রেসটা দেখতে পারবেন যে আসলে দেওয়া আছে নাকি শুধু আইকন দেওয়া আছে। ভাইয়া কোন কিসের মাধ্যমে আবার একটু যদি বলতেন? মানে আপনার ওই ফেসবুক আইকন গুলো আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ওয়েবসাইটে। জি ভাই, ক্লিক করে যদি দেখেন যে পেজ আছে তাহলে বুঝবেন যে পেজ আছে, আর যদি পেজ না আসে তাহলে বুঝবেন যে পেজ করা নাই। ভাই আমরা মূলত কোনটা দেখবো, এনগেজমেন্ট রেট নাকি ওনাদের ফলোয়ার গুলো? মানে কাদেরকে আমি রিপোর্ট তৈরি করব, কাদের রিপোর্ট? এটা হলো ক্লায়েন্ট চেয়ে নেবে কি কি বিষয় সে চাচ্ছে। মানে এখন আমার তারপরেও ক্লায়েন্ট বলতে পারে, এখন আমার রিপোর্টটা তৈরি করার জন্য মানে কাদের আপনার কাছে চাইতে পারে, অথবা ক্লায়েন্ট শুধু বলবে যে আমার 20টা ইনফ্লুয়েন্সার লাগবে, তখন সবগুলো ইনফরমেশন তাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে ভাই? এনগেজমেন্ট রেট কি বেশি হইলে ভালো নাকি কম হইলে ভালো? এনগেজমেন্ট রেট অবশ্যই বেশি হলে ভালো, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন দেখি যে মাত্র 2.3 বা 1.3, এটা দেখে মন খারাপের কোনো কারণ নাই, কারণ এরকমই হবে। ধরে নিচ্ছি যে একজন সেলিব্রিটি আর 1 মিলিয়ন ফলোয়ার্স আছে, তো 1 মিলিয়ন ফলোয়ার যারা তাকে ফলো করেছে, ওই 1 মিলিয়নের ভিতরে এমন অনেক আইডি আছে যেগুলো নষ্ট হয়ে গেছে, অথচ সেগুলো কাউন্ট হয়ে আছে। মানে যেহেতু তাকে ফলো করেছে, ওই সমস্ত আইডি ডিসেবল হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা সে ব্যবহার করে না, বা ফেক আইডি, অনেকের ডবল ট্রিপল আইডি, এরকম অনেক কারণে সেগুলো নষ্ট। আরেকটা আছে, সেটা হচ্ছে তারা বছরে একবার দুইবার ওপেন করে বা মাসে একবার দুইবার ওপেন করে। ঠিক আছে, এরকম কিছু ক্যাটাগরি আছে। আরো কিছু ক্যাটাগরি আছে যারা শুধু প্রোফাইলে লাইক দিয়ে রেখেছে, তার পোস্টে কেউ লাইক দেয় না, মানে আসে কিন্তু সে সেটাতে গুরুত্ব দেয় না। এরকম অনেকে আছে যারা নিজের প্রয়োজনের খাতিরে লাইক দিয়েছিল, কিন্তু সে কোনো আর নেক্সটে কোনো কাজ করে না। এরকম বিভিন্ন কারণে তার পোস্টে লাইক কমেন্টের সংখ্যা 10 মিলিয়নের তুলনায় হয়তো 5-10 হাজার পাই, কিন্তু 5-10 হাজার লাইক কমেন্ট পাওয়া মানে কিন্তু বিশাল কথা, তাই না? কিন্তু 10 মিলিয়নের তুলনায় সে 5-10 হাজারটা রেশিওটা কমে যাচ্ছে রেটিংটা, যার কারণে 1.2 বা 3 পয়েন্ট এই জিনিসটা চলে আসছে। বুঝতে পারছি ভাই। আমি কি আমার ইয়াটা দেখাইতে পারি, এক্সেল শিটটা করছি ইনফ্লুয়েন্স রিসার্চের? হ্যাঁ অবশ্যই দেখাতে হবে। না দেখেন, দেখা যাচ্ছে ভাইয়া? এখনো শেয়ার হয়নি, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন অনেক সুন্দর করে সে কিন্তু রিপোর্টটা তৈরি করেছে, তাই না? নেম, তারপরে লিঙ্ক, ফলোয়ার, এঙ্গেজমেন্ট রেট, ইমেল, ওয়েবসাইট ইমেল, তাই না? এগুলা ভাইয়া মাঝে মাঝে পাওয়া যায় না, ওগুলা ব্ল্যাঙ্ক রাখছি আর কি। ঠিক আছে, চলবে। তো যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে ডেমো চায়, আপনি যদি এটা দেখেন 100% আপনাকে জব দিবে, এসে একদম গ্যারান্টি। হ্যাঁ, আমরা কি এক্সেল ফাইল দিয়ে দেবো নাকি স্ক্রিনশট দিয়ে দিব তাকে? তাকে এক্সেল শিট দিয়ে দিতে হবে।
এটা তো গুগল ডকে, এই গুগল ড্রাইভে আপনি এটা পুরোটা কপি করে কম্পিউটারের এক্সেল শিটে পেস্ট করবেন, সেই এক্সেল শিটে দিয়ে দিবেন। না গুগল শিটের লিংক প্রোভাইড করলে কি কোনো সমস্যা আছে? গুগল শিটের লিংক প্রোভাইড করলে সমস্যা নাই, তবে অনেক সময় লিংকটা হুট করে দেওয়া যায় না, বা দেওয়ার সময় ওয়ার্নিং পেতে হয়, এটা একটু খেয়াল করবেন যে লিংকটা দেওয়ার সময় আপনি একটু সতর্ক হবেন আর কি। বুঝতে পারছেন? যেমন হিসেবে ফাইবার ঝামেলা করে আর কি। স্যার একটা বিষয় সম্পর্কে একটু বলতাম যে ইমেল অ্যাড্রেস এক নামে আর ইনফ্লুয়েন্সার অ্যাড্রেস আরেক নামে যদি হয় তাহলে এই ক্ষেত্রে কোনো প্রবলেম করে কিনা? না ভাইয়া, আপনি তো ইনফ্লুয়েন্সারের এই ডাটাগুলো কালেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার ওইগুলো প্রবলেম নাই। আপনি ওই অ্যাকাউন্টে ঢুকে শুধু ডাটাগুলো জোগাড় করে দিতে পারলে হয়েছে। না, দেখা গেছে যে আমি ইনফ্লুয়েন্সার ঢুকছি, লগ ইন করলাম, সেখানে আমার ইমেল অ্যাড্রেসের নাম লেখা একরকম, আবার ইউজারকারীর নাম আরেক রকম। আপনার এখানে তো ওইটা ফেক না, আপনি তো ইনফ্লুয়েন্সার যে খুঁজে দিচ্ছেন, এখানে তো আপনি ওইখানে মার্কেটিং করছেন না, আপনি ইনফ্লুয়েন্সারের সব ডিটেলস গুলো এনে দিচ্ছেন। তো আপনার হচ্ছে ওইটা হচ্ছে মেন বিষয়, যে ওই মানে ডিটেলস গুলো আপনি আমি এখন মানে আমার মানে ইনফ্লুয়েন্সার আইডিতে আমি ঢুকতেই পারতেছি না। আমার যে মেল চেক করেন। না, মেল অ্যাড্রেসে বলে যে এটা মানে ইনফ্লুয়েন্সার মানে আইডি পাসওয়ার্ড রং। আপনি এটা করেন, যদি না ঢুকতে পারেন তাহলে আপনি আরেকটা আইডি ক্রিয়েট করেন। আচ্ছা হ্যাঁ, একজন কোশ্চেন করছিলেন। আচ্ছা হ্যাঁ, শেয়ার করেন। আর একটা বিষয়, সেটা হলো ভিডিও আপলোড করেন নি মনে হয় কালকে তানভীর, ভিডিও আপলোড করেন? তো একজন বললো যে করেননি। হ্যাঁ ভাই, করা হয়েছে কিন্তু একটু লেট হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। রেকর্ড শুরু থেকে আমি রেকর্ড ভাই শুরু থেকে করতেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর প্রোভাইডিং ইনফো। ডানে ক্লিক করলে কি হবে দেখি। আচ্ছা তানভীর আহমেদ, আপনি যেটা করবেন সেটা হলো আপনি আরেকটা আইডি করবেন, সেটা হলো মোবাইলের ইনস্টাগ্রাম দিয়ে। মোবাইলের ইনস্টাগ্রাম দিয়ে অ্যাকাউন্টটা করার পরে প্রথমে কোনো লিংক শেয়ার করা দরকার নাই, প্রথমে খালি ছবি শেয়ার করেন। প্রত্যেকদিন 3টা 2টা করে ছবি শেয়ার করুন, বেশি না। আর আপনি 20 জন 30 জনকে ফলো করবেন, ঠিক আছে? প্রত্যেকদিন পোস্ট করুন, ফলো করবেন। প্রাথমিক অবস্থায় লিংকটা শেয়ার করেন না, সবাইকে আর কোনো লিংক শেয়ার করেন না, কারণ নতুন অ্যাকাউন্টের উপরে প্রভাবটা পড়তে পারে যে লিংক শেয়ার করছে, স্প্যামার ভাবতে পারে। তো যার কারণে আপনারা এখন আপনাদের যতগুলো যা অ্যাকাউন্ট আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যা আছে, এগুলোতে আর লিংকটা শেয়ার করার দরকার নাই। এখন ওইভাবে স্টপ রাখেন, শুধুমাত্র বিভিন্ন ছবি পোস্ট করবেন, স্ট্যাটাস শেয়ার করবেন, লিংক ছাড়া, ক্লায়েন্টের ওয়েবসাইট ছাড়া। আপনারা শুধুমাত্র কি করবেন, করবেন ওই স্ট্যাটাসটা শেয়ার করেন, আর ওইটার লিংকটা সেভ করবেন, ঠিক আছে? আপনারা যে কন্টেন্ট সহ ছবি, প্রোডাক্টের ছবি সহ মার্কেটিং করেছেন, সেখানে ওইভাবেই করবেন, কিন্তু লিংকটা কেটে দিবেন, ঠিক আছে? ওইভাবেই করেন মার্কেটিং, আপাতত এখন ওইভাবে করেন, আর ফলো করতে থাকেন। ভাইয়া আমি তো একটা ছবি সিলেক্ট করেছি, একটু যদি দেখতেন এটা হবে কিনা। ওটা দেখবো একটু পরে, এবারে ওই বিষয়টা পরে আসছি। তার আগে আর কোনো কারো প্রবলেম হচ্ছে কি, বা প্র্যাকটিস করেছে সবাই?
এখানে আরেকজনকে ধরি, শাহিন সুলতানা, আপনি কি প্র্যাকটিসটা করেছিলেন? শাহিন সুলতানা? না ভাই, আমি করতে পারিনি, আমি অসুস্থ ছিলাম, এর জন্য ক্লাসও করতে পারিনি গত 2 দিন। আজকে একটু ভালো আছি তো ক্লাসে আসছি। ফজলুল করিম রাজু, আপনি প্র্যাকটিস করেছেন ইনফ্লুয়েন্সার রিসার্চ? জি ভাই, প্র্যাকটিস করেছি আমি। মাসরিকুর নাহার মিম, হ্যাঁ জি স্যার করেছি। আপনি বলেন এনগেজমেন্ট রেট দেখার জন্য কোন ওয়েবসাইট ব্যবহার করবেন? এর ওয়েবসাইটের নাম তো মনে নাই স্যার। ওয়েবসাইটে ঢোকার পর আমরা ওই যে ইনফ্লুয়েন্সারের ইউজ করেছি। আপনি কি নোট করেছিলেন? জি স্যার রিপোর্টটা দেখাচ্ছি। না রিপোর্ট না, আপনি কি নোট করেছিলেন যে কোন জায়গা থেকে দেখতে হয় এনগেজমেন্ট রেটটা? হ্যাঁ স্যার। ওটা কি লিখেছিলেন? জি স্যার। দেখেন দেখে বলেন, এখন দেখে বলবেন। কাউসার আহমেদ, কাউসার আহমেদ শুনতে পাচ্ছেন? জি হ্যালো ভাই, শুনতে পাচ্ছি আমি। আপনি কি প্র্যাকটিস করেছিলেন? রিপোর্টটা এক্সেলে করা হয়নি, এমনিতে প্র্যাকটিস করা হয়েছে। কালকে আসলে ক্লাস শেষে ফ্যামিলি কাজে একটু বাইরে ছিলাম, অনেক রাত হয়ে গেছে, তো কালকে রাতে আর বসতে পারিনি। আজকে ইনশাআল্লাহ রিপোর্টটা করে ফেলবো, এমনিতে প্র্যাকটিস করা আছে। মাসরিকুর নাহার মিম, আপনি ওয়েবসাইট খুঁজে পেলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। মেসেঞ্জার ফেসবুকের একটা লিংক, এটা দিয়ে কি করেছেন? না স্যার, ওখানে ঢুকলেই ওয়েবসাইটটা ওপেন হয়। আরেকজনকে ধরি, কানিস ফাতেমা, প্রান্ত ভৌমিক। হ্যাঁ ভাই, ওয়েবসাইটের নামটা বলেন। সোশ্যাল ব্লেড। হ্যাঁ ঠিক আছে, সোশ্যাল ব্লেড। ভাই ইনফ্লুয়েন্সারের মধ্যে যদি আমি শুধু স্পোর্টস অথবা মানে স্পেসিফিক কোনো একটা বিষয় যদি আমি শুধু ফলো করি, তাহলে কি কোনো প্রবলেম আছে নাকি আমি র্যান্ডম অনেকগুলো টপিক নিয়ে তারপর আমি ওখান থেকে ইনফ্লুয়েন্সার ফলো করব? যে কোনো একটা রিপোর্ট তৈরি করে রাখবেন, বেশি করার দরকার নেই। আপনি জাস্ট পদ্ধতিটা জানেন, এটা ক্লায়েন্টকে জানাইতে হবে, যার কারণে ওইটা লাগবে, রিপোর্টটা লাগবে। ঠিক আছে ভাই, আমি 3টা ক্যাটাগরিতে করছিলাম। সমস্যা নাই, আপনারা, আমি তো বললাম যে সর্বনিম্ন একটা রিপোর্ট রাখতে হবে। তো কেউ যদি 3টা ক্যাটাগরি 3টা ফাইল করেন তাহলে আরো ভালো, কারণ ম্যানেজ করতে পারবেন। আমি কি একটু শেয়ার করব আমারটা? হ্যাঁ হ্যাঁ, শেয়ার করেন। দেখা যাচ্ছে? আমি এভাবে করছি। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি একটা ফাইলের ভিতরে এইভাবে করছিলাম যে একটা 14টা নিছি, মানে বাকি করব, আর একটা এই 6টা নিলাম, আর একটা 3টা নিলাম, এভাবে 10টা করে, মানে এক একটা যদি করি, এর থেকে কোনো প্রবলেম আছে? না না, প্রবলেম নাই, তবে আর করেন না, অনেকগুলো হয়েছে, আর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, না আর দরকার নেই, এগুলো দিলেই হবে। ভাই এটা যদি ক্লায়েন্টকে শেয়ার করে, তারপর তো ক্লায়েন্ট যদি দেখে যে সেক্টর আলাদা আলাদা ভাবে ভাগ করা আছে, এগুলো দেখে তো ক্লায়েন্টের কাজ হয়ে যাবে। না, আগে তো ক্লায়েন্টের কাছ থেকে শুনতে হবে যে আপনার টপিকটা কি, তাই না? এতগুলো সব দেওয়ার দরকার নাই তো, আমরা দিব জাস্ট একটা। ক্লায়েন্টের কাছে যখন শুনবো যে না, তার টপিকটা আলাদা, তখন
আমরা তাকে ভিন্ন টপিক দেবো আর কি। ওই টপিক যদি মিলে যায় আমরা তো ওই টপিকটা দিব না। আচ্ছা ভাইয়া, যদি এরকম হয় যে ক্লায়েন্ট আমাদের রিপোর্ট চাইছে, ওইখানে মানে স্পেসিফিক ভাবে কোনো কিছু বলে দেয় না যে আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে? কারণ আমরা ইমেলটা কালেক্ট করতে যে দেখছি যে অনেকখানে আমরা ইমেলটা পাই না, সেক্ষেত্রে যদি ইমেলটা না দিই তাহলে কি প্রবলেম হবে? দুইটা কথা বলি, একটা হলো আপনি যে কোশ্চেন করছেন সেটা, আর একটা অন্য বিষয়। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে এই ক্যাটাগরির উপরে আমার ইনফ্লুয়েন্সার লাগবে, সে আর কিছু বললো না, কি কি দিতে হবে অর্ডার করলো বা আপনাকে কাজ দিল, তখন আপনি সবগুলো ইনফরমেশন তাকে দিবেন, নাম, ইমেল, ওয়েবসাইট বা এই বিষয়গুলো দিবেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি ওইখানে ওর ভিতরে মানে রিপোর্টের ভিতরে যদি দুই একটা মিসিং হয় ইমেলটা, মানে সেটার কথা বলছি আমি। এটাই বলছি আমি, যদি সে 20টা আপনাকে কালেকশন করতে বলে, 20টার মধ্যে যদি দেখেন যে 10টা ইমেল পেয়েছেন, 10টা পাচ্ছেন না, তখন আপনি বাদ দিয়ে দিবেন ওই সেক্টরটা ইমেলে, যেহেতু সে ক্লায়েন্ট কিছু বলেনি। যদি দেখেন যে 20টার মধ্যে 15টা পেয়েছেন, 5টা পাচ্ছেন না, তাহলে কোনো প্রবলেম নেই, 5টা না পাওয়া যেতে পারে। তো 20 জনের ভিতরে 20 জনের ভিতরে 12 থেকে 15 বা 16টা পাবেন, ঠিক আছে? এবার বলি অন্য একটা বিষয়, সেটা হচ্ছে ক্লায়েন্ট বললো সে যে কোনো একটা বিজনেসের নাম বলবে আর কি, যে কোনো একটা বিজনেস, যে আমার একটা বিজনেস আছে যেখানে বেবিদের পোশাক আছে, অনলাইন শপের মতো বেবিদের পোশাক আছে, মেয়েদের পোশাক আছে, ছেলেদের পোশাক আছে, ঠিক আছে? তো এই বিজনেসকে প্রমোট করার জন্য আমার ইনফ্লুয়েন্সার দরকার। তার মানে সেই ক্যাটাগরি কিন্তু বলছে না স্পেসিফিক ভাবে, বুঝতে পারছেন বিষয়টা? ক্যাটাগরি কিন্তু আপনাকে চুজ করতে হবে, তখন আপনি কোন ক্যাটাগরি নেবেন? ভাই তার বিজনেসের ধরনটা বুঝে আমি একটা ক্যাটাগরি চুজ করব। এই যে বলেন ফ্যাশন এন্ড ডিজাইন, ফ্যাশন এন্ড ডিজাইন নিতে হবে, ঠিক আছে? ফ্যাশন এন্ড ডিজাইন নিতে হবে। কিডস ফ্যাশন, হ্যাঁ। না, ওইখানে তো ছেলে মেয়ে সবগুলো বলেছে, ছোট বড় সবার। আচ্ছা, আর একটা ক্লায়েন্ট বলেছিল এরকম যে তার একটা তেল আছে, তেল চুলে মাখা তেল আছে, যে তেলটা মাখলে চুল পড়া রোধ হয়, বন্ধ হয় বা চুলের সৌন্দর্য বাড়ে, মেয়েদের তেল, এইটার ইনফ্লুয়েন্সার খুঁজছে, তাহলে কি দেওয়া যাবে? হেয়ার স্পেশালিস্ট, আরো হেয়ার বলেন। ট্রিটমেন্ট স্পেশালিস্ট অথবা হেয়ার স্পেশালিস্ট, হেয়ার ট্রিটমেন্ট স্পেশালিস্ট অথবা হেয়ার স্পেশালিস্ট। আচ্ছা, যদি দেখেন হেয়ার দিয়ে হেয়ার এক্সপার্ট বা হেয়ার দিয়ে পাচ্ছেন না, মানে ক্যাটাগরিটা আসছে না আর কি, হেয়ার লেখার পরে আসছে না, যেমন ফ্যাশন লিখলে লাইফস্টাইল, আরটা হলো বিউটি দেওয়া যেতে পারে, এটা লাইফস্টাইল, হ্যাঁ বিউটি এন্ড ফ্যাশন এটাও দেওয়া যেতে পারে, জাস্ট ফ্যাশন না, বিউটি, বিউটি দিয়ে আর যা আছে সেটা দিয়ে দিন। তো এটা হচ্ছে ক্যাটাগরি, এটাকে বুঝে নিতে হবে, এটা কি এক প্রকার কিওয়ার্ডের মতো, তাই না? যে একটা বললো সেই আমাকে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি তো বললেন যে ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে একটা তেল বিক্রি করে যেটা নাকি মানুষের চুল পড়ে যায় ওই কারণে, এটা তো লাইফস্টাইলে কি পড়ে? এটা তো তার এখানে হেয়ার কেয়ার নামে একটা আছে, ওখানে কিওয়ার্ড আছে। আচ্ছা তাহলে তো হ্যাঁ, লাইফস্টাইলের মধ্যে পড়ে এটা। চুলটা তো মানুষের সোশ্যাল লাইফস্টাইলে ড্রেসও আসবে, মানে পুরো ড্রেস আপটাই আসবে, চুলটাও চলে আসবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা কোশ্চেন হলো ভাইয়া, যেমন আমি আমার যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, মানে আমার ক্লায়েন্টের টেক্সাসে একটা ইনডোর প্ল্যান্ট অনলাইন এবং অফলাইন শপ আছে। স্পেসিফিক্যালি ইনডোর প্ল্যান্টের যখন আমি ইনফ্লুয়েন্সার টার্গেট করতে গেলাম, আমি মানে খুব একটা ভালো মানে হোম ডেকোরেশন কিংবা হোম ডেকোরেটরের মধ্যেই অথবা ইনডোর প্ল্যান্ট ইনফ্লুয়েন্সারটা পড়ে, মানে খুব বাল্ক আকারে অত ভালো পাইনি। এখন ক্লায়েন্ট যদি সে আমাকে বলে যে তুমি আমাকে 30 জন ইনফ্লুয়েন্সার জোগাড় করে দাও, কিন্তু আমি দেখা গেল তাকে খুব কোয়ালিটি ইনফ্লুয়েন্সার 20 জন কিংবা 22 জন জোগাড় করে দিতে পারলাম, সেক্ষেত্রে কি আমি ডিফল্টার হব? কারণ ক্লায়েন্ট চেয়েছে 30 জন,
আমি তাকে দিয়েছি কোয়ালিটি ইনফ্লুয়েন্সার 22 জন, 8 জন শর্ট। এই ক্ষেত্রে আপনি ফলো করবেন সেটা হলো কিওয়ার্ড চেঞ্জ করে দিবেন। একটা কিওয়ার্ড দিয়ে পাচ্ছেন 20টা, আর একটা কিওয়ার্ড দিয়ে বাকিটা পূরণ করে দিবেন। হ্যাঁ, না মানে মেইনলি হচ্ছে আমার তো যেহেতু হোম ডেকোরেশন, ইনডোর প্ল্যান্ট, ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট কিংবা অফিস ডেকোরেশন, ইন্টেরিয়র দিয়ে সার্চ করবেন, ইনডোর প্ল্যান্ট দিয়ে সার্চ করবেন। জি ভাই, মানে না পাইলে ওটা রিলেটেড মানে মুদ্রা কথা হলো 30 জন দিতে হবে, তো কম দেওয়া যাবে না। ইন্টেরিয়র কাজে কিন্তু এটা, তাই না? এই যে ইনডোর প্ল্যান করে আর কি, ওটা দিয়ে সার্চ করা যেতে পারে। বা হাউস 30 জন আছে, 30 জনই দিতে হবে, কম দেওয়া যাবে না। অনেক কিছু টপিক আসবে যেটা এক্স্যাক্টলি ক্যাটাগরি বের করা মুশকিল হয়ে যায়, তখন আপনাকে আরো ডিপলি থিঙ্কিং করতে হবে যে আশেপাশে কোনটা হচ্ছে, এই টপিকের আশেপাশে কোন বিষয়টা কাজ করে, তখন সেটা আপনাকে থ্রো করতে হবে। যেমন একটা কথা বলি যে কমপ্ল্যান, তো কমপ্ল্যানটা কি? এটা হলো পান করার জিনিস, তাই না? খাওয়ার জিনিস। তো আপনি যদি এখন পান করার জিনিস ভেবে যদি বলেন যে ড্রিঙ্ক দিয়ে আমি সার্চ করবো, তাহলে কিন্তু এটা হবে না। এটা কি করতে হবে? এটা খায় কারা? এটা তারা খায়। তার মানে বেবি কেয়ার, বেবিকে নিয়ে যারা ইনফ্লুয়েন্স করে তাদেরকে সার্চ করতে হবে। স্যার কমপ্লেইন এখন অ্যাডাল্টদের জন্যও আছে। না, অ্যাডাল্টদের জন্য আছে, কিন্তু ড্রিঙ্কটা দিলে আসলে এটা হচ্ছে না। এটা আমি জাস্ট বললাম আর কি, যদিও সেটা সবাই খায়। স্যার একটা প্রশ্ন ছিল, যখন ইনফ্লুয়েন্সার রিপোর্টটা তৈরি করতে গিয়েছিলাম তখন আমি মানে এঙ্গেজমেন্ট রেটটা দেখেছিলাম যে অনেক সময় অনেক ইনফ্লুয়েন্সারের ফলোয়ার কম থাকার পরও এঙ্গেজমেন্ট রেটটা অনেক বেশি থাকে, আবার অনেকের দেখেছি প্রায় 2.5 লাখের উপর ফলোয়ার আছে বাট মানে এঙ্গেজমেন্ট রেটটা কিন্তু অনেক কম। মানে এই এঙ্গেজমেন্ট রেটটা কিসের উপর ডিপেন্ড করে? এটা কিছুক্ষণ আগে বলছি, আর কিছুক্ষণ আগে বলছেন ভাই, যে ইনফ্লুয়েন্সারের ফলোয়ার যত বেশি হবে তার এনগেজমেন্ট রেটটা কম হবে। এটা খুব স্বাভাবিক বিষয়। যে ফলোয়ার্সটা একটু কম হবে তার এনগেজমেন্ট রেটটা বেড়ে যাবে। দুটোই কিন্তু সমান, ঠিক আছে? দুটোই সমান। কিভাবে সমান? এটা হলো একটা ম্যাথের মতো। মানে বেশি অডিয়েন্স থাকার ফলে অ্যাক্টিভ মেম্বারদের উপস্থিতিতে এনগেজমেন্ট রেটটা বাড়ছে, পক্ষান্তরে আরেকজনের ফলোয়ার্সটা কম, আরো অ্যাক্টিভ মেম্বার বেশি, দুজনেরই অ্যাক্টিভ মেম্বার বেশি, কিন্তু একজনের ফলোয়ার বেশি আর একজনের ফলোয়ার কম, যার কারণে এটা কম বেশি হয়। তো যারা খুব ভালো ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করে, আমার স্টুডেন্টরা রয়েছে, তো তারা যেহেতু বেশি প্র্যাকটিক্যাল, আমি তো ফ্রিল্যান্সার, কিন্তু ইনফ্লুয়েন্সার নিয়ে আমি কাজগুলো কম করেছি, মানে 2-1টা অর্ডার পেয়েছি বা এরকম। কিন্তু যারা শুধুমাত্র ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করে, তো তাদের কাছ থেকে শোনা, তারা বলেছে যে অ্যাটলিস্ট 2 পয়েন্ট হলে ভালো হয়, 2 পয়েন্ট থেকে শুরু হলে, আর ঊর্ধ্বে যত পাওয়া যায়। তার মানে আমি যেটা ব্যাখ্যা দিয়েছিলাম সেটাই, যে এঙ্গেজমেন্ট রেটটা যত বেশি হবে তত সেই কোয়ালিটির মানটা ভালো হবে। আর আরেকটা বিষয়, সেটা হলো যেই ইনফ্লুয়েন্সারের ফলোয়ার সংখ্যা বেশি হবে তার এঙ্গেজমেন্ট রেটটা স্বাভাবিকভাবে কম হয়। তো এখানে যদি আপনি দেখেন যে আপনি 2 এর নিচে হচ্ছে, 2 এর উপরে কোনোভাবেই পাচ্ছেন না, তার মানে কি আপনি রিপোর্টটা দিবেন না ক্লায়েন্টকে? অবশ্যই দিবেন। যেটা পাচ্ছেন আপনি সেটাই দিবেন। এখন তো কিছু করার নাই, তাই না? যদি কম হয় তাহলে সেটা তো আপনার দোষ না। আপনি যতটুকু পেয়েছেন আপনি সেইভাবে দিবেন, ওইটার ভিতরে বেস্ট আপনি দিবেন। ধরে নিচ্ছে আপনি 40 জন ইনফ্লুয়েন্সার পেয়েছেন, সবগুলোই 2 এর কমে আছে, ওই 40 জনের ভিতরে যেইটা সব থেকে বেশি হচ্ছে সেইখান থেকে 20টা দিবেন ক্লায়েন্টকে। বুঝতে পারছেন এবার? জি স্যার। মির্জা আল মুসাদ্দিক, আপনি কি নতুন আজকে? বুঝলাম না। আচ্ছা, আপনি 2 দিন ক্লাস করছেন, ঠিক আছে। ভাই গতকালকে নাম প্রেজেন্ট হয় না। গতকালকে এটা আমি আজকে নিয়ে নেব একসাথে।
তবে সম্ভবত যারা নিয়মিত ক্লাস করেছে তারাই ছিল এখানে। স্যার আমি 3টা ক্লাস করলাম না, 3টা কি 4টা ওইভাবে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছি। হ্যাঁ জি স্যার। যারা ছিল ওইভাবে দিয়ে দিয়েছি আর কি, মানে ওরাই নিয়মিত করে। আর যাদের 4 দিন 5 দিন বা শুরু ক্লাস করেনি তারা কিন্তু নাই, অনুযায়ী সেগুলো গ্যাপ রেখেছে। ভাই আমি আর রাজু ভাই গতকালকে একটু ডিসকাশন করছিলাম, পরে এই ভাই ইনস্টাগ্রাম আইডিতে আর টুইটার আইডিতে কি আমরা ওই আমাদের টপিক ছাড়া অন্য টপিকের কিছু পোস্ট করতে পারবো? ধরেন যে এখন আমি ধরেন এই অফিস সাপ্লাইজ নিয়ে কাজ করতেছি, আমি কি ওইখানে ধরেন ফিটনেস বা এই আদার্স টপিকের উপর পোস্ট করতে পারবো কিনা? আচ্ছা কোনো সমস্যা নাই, কারণ আপনি একসঙ্গে 2-3টা ক্লায়েন্টের কাজ পেতে পারেন না, একসঙ্গে 2টা ক্লায়েন্টের কাজ পেতে পারেন, 2টা ক্লায়েন্টের টপিক আলাদা। তো আপনি যেটা করবেন, একবার করলেন ফিটনেস নিয়ে আর একটা করলেন হোম ডেকোরেটর নিয়ে। তো ফিটনেস নিয়ে যতগুলো করবেন সেটা রিপোর্ট আপনি ফিটনেসের ওখানে রাখবেন, আর হোম ডেকোরেটর একটু স্পেস দিবেন, মানে প্রথমে 10টা লিংক সেভ করার মতো জায়গা রেখে পরে 10টা লিংক থেকে আরেকটা শুরু করবেন। উপরে 10টা জায়গাতে ফিটনেস রাখবেন, নিচে 10টাতে হোম ডেকোরেটর রাখবেন, কিন্তু রিপোর্টগুলো একসঙ্গে রাখবেন। জি ভাই। ভাই আমি যখন এই রিপোর্টগুলো ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্ট তো গিয়ে মানে ওই লিংকে ক্লিক করলে তো দেখবে ইনস্টাগ্রাম আইডিতে মানে একটা মেয়ের নামে, তখন তো সে আমাকে ফেক ভাববে না? এটা আমি এর আগে অনেকবার বলে ফেলেছি, সেটা হলো আপনি ক্লায়েন্টের মার্কেটিংটা করে দিচ্ছেন কিনা এটাই সে দেখবে, কে করেছে এটা দেখবে না, বুঝতে পারছেন? আপনি তো আপনার ফ্রেন্ডদেরকে নিয়েও করতে পারেন, একজন বিদেশি ফ্রেন্ড আছে তাকে লিংকে দিয়ে বললেন যে বন্ধু একটু ভিজিট করে দেখ ভালো লাগলে, এটা করতে পারেন না, এটা বিষয় না আর কি। আরেকজনকে বলে যে তুই একটু শেয়ার করে দিই, তার মানে কি প্রচার বলেন একটা, মানে আপনি যে যত ভাবে প্রচার করতে পারেন, কোনো সমস্যা নেই। সেটাই ভাবলাম, যদি আবার সে বলে যে এটা তো তোমার আইডি না, তুমি তো মার্কেটিং করনি, অন্যজনের তুমি শেয়ার করছো। আমি তো আমার আইডিতে মার্কেটিং করব না, আমি তো ক্লায়েন্টের গুলোই করব। ও আচ্ছা, আমি মার্কেটিং করলেই হবে আর কি, আপনার মার্কেটিং হচ্ছে কিনা সেটা দেখেন। এখানে ডিজিটাল মার্কেটিং এ একটা জিনিস আমি বলে কিছু নাই, এখানে আমি মানে হচ্ছে আমরা যার কাজ করতেছি সেই, এখানে আমি বললেই ভেজালটা লেগে যাচ্ছে, আমি করছি, আমি করছি না, আমি করছি যার থেকে আমি কাজটা পেয়েছি তার হয়ে আমি করছি। সেটাই। আর তাছাড়া আমরা তাকে লিংক দিব না, আমরা স্পেসিফিক প্রজেক্ট ওয়াইজ তাকে স্যাম্পল হলো আমরা ওখান থেকে স্ন্যাপশট হোক কিংবা অন্যভাবে দেবো। আমি তো টোটাল গুগল ডক্স এর কি কাজ করছে টোটাল লিংক তো আমি তাকে দিব না, দিব না আমরা, তাই না? ওখান থেকে 4-5টা আমরা লিংক দিব যে আমি এই কাজটা করেছি। আচ্ছা জোসেফ বলেন, কাজটা করেছো? ভাইয়া আমার তো একটু জ্বর ছিল, আমি আপনার 2টা একটা করেছি, পুরো কমপ্লিট করতে পারিনি। আচ্ছা দুইটা একটা করলেই হবে। এখন তুমি বলো এনগেজমেন্ট রেট কোন ওয়েবসাইট থেকে দেখবা? ভাইয়া এনগেজমেন্ট রেট দেখতে হচ্ছে আপনার সোশ্যাল ব্লেড থেকে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার একটা কোশ্চেন ছিল ছোট করে। ভাই আমরা যখন influencer.co তে যাই, তো সেখানে যখন আমরা একটা প্রোফাইল সার্চ করি, আমাদের যে জায়গাটা ওয়েবসাইট দেওয়া থাকে তার নিচে এনগেজমেন্ট রেট দেওয়া থাকে, যে ইনস্টাগ্রাম স্ট্যাটস এরকম নামে। তো আমরা কি এটা নিতে পারবো নাকি আমরা সবসময় সোশ্যাল ব্লেড থেকেই নেব? না পারবো, ওখান থেকে পারবো। তুমি এটা শেয়ার করো, আমি বিষয়টা খেয়াল করে নিই, তুমি শেয়ার করো তো একটু দেখি আমরা। জি ভাই আমি দিচ্ছি। যদি ওইখানে থাকে তাহলে ওইখানে যাওয়ার দরকার নাই, তবে একটু শিওর হতে হবে যে আসলে কি এনগেজমেন্ট রেট কিনা। ভাই এনগেজমেন্ট রেট ঠিক আছে, কিন্তু ওই সোশ্যাল ব্লেডে যখন যাই তো এখানে যে থাকে 1.5, সোশ্যাল ব্লেডে গেলে 2.0 আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল ব্লেডে 2.5 থাকলে এখানে হলো 3 থাকে, মানে এটা আমি খেয়াল করছি। তাহলে কোনটা নিব? যেটা বেশি হবে সেটা নেবেন।
তারপর বিষয়টা একটু দেখে রাখি, তাই না, যে কোন জায়গার কথাটা বলছে। ধরুন ভাই আমি দিচ্ছি, একটু সময় দেন। সবার নিচে আপনার লিঙ্কও আছে, ওয়েবসাইট আছে, আর হচ্ছে তার নিচে ভাইয়া আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, যেমন ভাইয়া ধরেন যে এই তো এখানে আমি সার্চ করেছি, ধরুন যে ওনারটাই দেখি। আচ্ছা, ভাইয়া এখান থেকে দেখানো যাচ্ছে না আই গেস, কারণ আমি ক্লিক করলে আমাদের আপনি ক্লাসের ভিউ প্রোফাইলে চলে যান, আসছে। আপনি ভিউ প্রোফাইলে যান, মাঝখানে চাপবেন এখানে, হ্যাঁ এখানে ক্লিক করেন। যেমন ভাইয়া ধরেন ওনার প্রোফাইলটা, এই যে আপনি এখানে দেখেন একটা এঙ্গেজমেন্ট রেট দেওয়া আছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে সুন্দর করে influence.co তে এটা 0.7। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ফলোয়ার কত দেখি? ভাইয়া এই যে দেখেন, এর ফলোয়ার কই? 8.4K ফলোয়ার হচ্ছে 511 দেওয়া আছে ভেবে, যে নামের পরের লাইন। ওইটা না, এটা হচ্ছে ইনস্টাগ্রামের এখানে, ইনস্টাগ্রাম হচ্ছে 8.4K। 8.4K, আচ্ছা যাই হোক, সে আর তুলনায় 511 এটা রিচ হয়েছে, অনেক কম আর কি, এঙ্গেজমেন্ট রেটটাই কম। আচ্ছা, আপনি ওনার ওনার ইনস্টাগ্রাম আইডিটা সোশ্যাল মিডিয়া একটু খুঁজে দেখুন তো কি আসে। হ্যাঁ, দুইটা মিলে কিনা দেখেন। হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল ব্লেডে দুটো মনে হয় মিলে না, আমি নিজে দেখেছি। 1 পয়েন্ট দেখাতে পারে, এখানে একটু বেশি দেখাবে মনে হয়। ভাই আপনি লিঙ্কটা ইনস্টাগ্রাম থেকে কপি করেন। হ্যাঁ, ওই তো ইনস্টাগ্রামে ক্লিক করুন, ইনস্টাগ্রামে, হ্যাঁ এখানে ক্লিক করুন। ভাইয়া এখানে 0.69%। ফলোয়ারটা ঠিক আছে, 8.6 দূরে ঠিক আছে না, ওখানে 7 দেখো, এখানে 7 এর কাছাকাছি। হ্যাঁ অলমোস্ট ঠিক আছে, ফলোয়ারও ঠিক আছে, এনগেজমেন্টও তো কাছাকাছি। ফলোয়ার্সও ঠিক আছে, চলবে আর কি, চলবে, যে কোনো একটা জায়গা থেকে নিলে হচ্ছে আর কি। বেশিটা রাখবেন, মানে 19-20 আর কি, 19টা না নিলে 20টা নেবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া অফ করে দেবো? হ্যাঁ হ্যাঁ, অফ করে দাও। থ্যাংক ইউ ভাই। আমিও বুঝলাম না লিঙ্কটা কি, লিঙ্কে ঢুকলো না আর কি। যাই হোক, মাশরুকুর আর মিম মনে হয় বিষয়টা তখন বুঝতে পারেনি। আচ্ছা, আপনাদেরকে যেভাবে আমি এখানে ধীরে ধীরে ইন ডিটেলস বা আপনাদের রিল্যাক্স দিয়ে আপনাদের প্র্যাকটিক্যাল কাজ করার সময় দিয়ে যেভাবে দেখাচ্ছি, ঠিক সেইভাবে কিন্তু সবাই কিন্তু করতে পারছে না, মানে সিংহভাগ করতে পারছে, কিন্তু কিছু সংখ্যক আপনাদের ভিতরে প্র্যাকটিক্যালটা করতে পারছে না। যখন আজকে থেকে তো শুরু করব ফাইবারের অ্যাকাউন্ট করা আর কি, তো আজকে থেকে এটা শুরু হবে ফাইবারের অ্যাকাউন্ট প্লাস ক্লাসও চলবে। ফাইবারের নিয়মগুলো আপনারা জানবেন এবং ক্লাসও চলবে। ফাইবার নিয়ে প্রত্যেক দিন কথা হবে এখন, মানে শুরু থেকে তো বলেছিলাম, কিন্তু এখন প্রত্যেক দিন কথা হবে, অনেক নিয়মকানুন আসবে, অনেক সেটিং গুলো দেখাবো।
নাকি আমাদের হলো ভাই গতকালকে আমাদেরও সময় লাগছে একটু। এটা হলো একটা রেশিও, তাই না? যে আপনি যখন এই 3 ঘন্টা ব্যাক করে ফেললেন, এরপরে আর কি 3 ঘন্টা লাগবে? এটা লাগবে না। সেটা ঠিক আছে, বাট গতকালকে আমার কাছে প্রথম তো ভাই এই জন্য লাস্টে ভাই আপনি গতকালকে রিপোর্টিং করছেন কালকে গেলাম যে আমার এত টাইম লাগতেছে, আমার অবাক হয়ে গেছে। প্রবলেমটা হয়ে যাচ্ছে ভাই মেইলটা বের করতেছে, তাছাড়া অন্য কিছুতে কিন্তু বেশি একটা টাইম লাগছিল না। মেইনলি হচ্ছে গতকাল তো সবাই আমরা এই কাজটা প্রথম করেছি, এখন গতকালের সেম কাজটা যদি আজকে কেউ সেম কাজটাই করে তার মিনিমাম 25 থেকে 30% সময় কমে আসবে। আগাম এর পরের দিন করলে আরো 10% কমবে, মানে এফিসিয়েন্সি বাড়বে। মানে হ্যাঁ, সে তখন দেখা যাবে যে যে কটা ওয়েবসাইট দরকার সবগুলো করে রাখবে, ফটাফট এখান থেকে কপি পেস্ট করে ইনফরমেশন মেসেজে দিয়ে দিবি, এফিসিয়েন্সি বেড়ে যাবে, টাইম কমে যাবে। ভাই আমারও অনেক টাইম লাগছে, এটা প্রথম এই কারণে এরকম। এখানে একটু সময় বেশি লাগার কারণ হচ্ছে কয়েকটা ট্যাবে যাওয়া লাগে, তারপরে কিছু কপি করা লাগে, তো এই কারণে একটু সময় বেশি লাগতে পারে সবার। দিন দিন এটা কমে যাবে সময় বেশি লাগাটা। এলিমেন্ট গুলো রেডি করতেই সময়, মানে আপনি গুগল শিট তৈরি করছেন, আবার ব্লেডে দেখছেন, আবার এখানে সার্চ করছেন, প্রত্যেকটা প্রোফাইল ট্যাব নিয়ে যেতে হচ্ছে, মানে স্টেপ গুলো। আর সুশান্ত যেটা বললো যে আপনি যখন মানে সবকিছু চোখের সামনে ভাসবে যে ওইখানে গেলে এটা আছে, ওইখানে গেলে এটা, তখন আপনি জাস্ট আপনার মাইন্ডে ক্লিক করাবে, আপনাকে চিন্তা করতে হবে না যে কোথায় যেন এটা আর হবে না, আপনাকে হাত নিয়ে চলে যাবে। আমার বেশি সময় লাগছে বিষয়টা কি, আমি যখন ইনফ্লুয়েন্সার রেকর্ডটা ফাইল করতে গেলাম তখন আমি সবগুলা ডাটা যখন আপনি আমাদেরকে তো 6-7টা যে আইটেমগুলো এন্ট্রি করতে বলছেন, এগুলো এন্ট্রি করতে গিয়ে দেখি কোনো একটা ডাটা আমার মিসিং হচ্ছে, ইয়া তো হয়তো ইমেল পাচ্ছি না, অথবা দেখা গেছে আমি ওয়েব অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না। তো এই কারণে যেগুলোর আমি সব পাচ্ছি না, আমি ওই ডাটাগুলো এন্ট্রি করি। দেখা গেছে আমি পারফেক্টলি সবগুলোর জন্য আমি একটার পর একটা খুঁজতে আমার অনেক সময় লেগে গেল। ফজলুল করিম বলছে যে আমি 10টা নিব, 10টাই সব যেন পারফেক্ট থাকে, একটার জন্য মিসিং না থাকে। তো এই কাজটা করতে গিয়ে তখন ইমেল খুঁজতে গিয়েছে ওয়েবসাইটে পাচ্ছে না, তখন তার সোশ্যাল সাইটে গিয়েছে, তো এইভাবে গুগল করেছে। তো অনেক পদ্ধতি করার পরে যখন দেখছি না হচ্ছে না, তখন নেক্সটে গিয়েছে। তো বিষয়টা কিন্তু এই জন্য সময়টা বেশি লাগছে আর কি। তো যাই হোক, রিসার্চ যত বেশি করছেন তত আপনার উপকার হলো। ফায়সাল আহমেদ, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, একটু ভিডিওটা অন রাখবেন, সবার মতো সবাই ভিডিওটা অন রাখবেন। যদিও আরেকবার হয়তো ব্রেকের পরে এসে কোঅর্ডিনেটর বা প্রজেক্ট ম্যানেজার এসে নিয়ে যাবে। থ্যাংক ইউ। ফায়সাল আহমেদ, আপনি গত দিন থেকে নিয়ে সব রিপোর্ট কি ঠিকঠাক মতো করেছেন? জি ভাই, রিপোর্ট তো করছি, তবে গতকালের যে ইনফ্লুয়েন্সারের যে রিপোর্টগুলো ওগুলা 2টা করছি। আচ্ছা, তার মানে শুরু থেকে সবগুলো করেছেন? শুরু থেকে সব করছি। আর জোসেফ রিড, জি ভাইয়া বলেন। হ্যাঁ কোথায় হাঁটছো মনে হচ্ছে? হ্যাঁ ভাই, আমি একটু পানি খেতে গেছিলাম, আমার বোতলে পানি শেষ হয়ে গেছে। সরি ভাইয়া, একটু দেরি হয়ে যাবে। তোমার কাজের রিপোর্ট কিন্তু আমি স্ট্রং চাই, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আমি আপনাকে কালকে একদম সবকিছু রেডি করে, যেমন আমার তো গতকালকে জ্বর ছিল বলে আমি এই রিপোর্টটা করতে পারিনি, বাট বাকিগুলো করে আমার দরকার নাই। আমার দরকার 2-3 দিনের ভিতরে তুমি যেন সবগুলো টনটাইট একেবারে ফুল, মানে শুরু থেকে, ঠিক আছে, সবগুলো যেন সুন্দর করে দেখাতে পারো। জি ভাইয়া, সবাইকে বললাম, ওকে না, আমি সবাইকে বলছি আর কি। আচ্ছা, তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিকে যাওয়ার আগে কিছু কথা বলি, তাহলে আপনাদের জন্য চাপটা কম হবে। কথা বলতে রুলস এগুলো আর কি, সকল মার্কেট প্লেসের জন্য বলছি এটা। সকল মার্কেট প্লেসের ক্ষেত্রে আপনি ডেসক্রিপশনের ভিতরে ক্লায়েন্টের সাথে চ্যাট করার সময় কোনো প্রকারের লিংক শেয়ার করবেন না। আপনি যে একটা গিগ সাজাবেন, একটা প্রোফাইল তৈরি করছেন, প্রোফাইলে যে ডেসক্রিপশন আছে না, অ্যাবাউট মি বা অ্যাবাউট যতগুলো কন্টেন্ট আপনি ইনপুট করতে পারবেন, যতগুলো কন্টেন্ট লিখতে পারবেন প্রোফাইলের ভিতরে, অথবা ক্লায়েন্টের সাথে চ্যাট করার সময়, এইখানে আপনি কখনোই
কোনো প্রকারের লিংক, কন্টাক্ট ইনফরমেশন যেমন ইমেল, স্কাইপ, জুমের আইডি, ফেসবুকের আইডি, যোগাযোগের যত মাধ্যম হতে পারে, ফোন নাম্বার, এগুলো কখনোই শেয়ার করা যাবে না ক্লায়েন্টের কাছে। তাহলে যদি আমাদের প্রয়োজন হয় বা যদি আমি আশঙ্কা করি যে এটা শেয়ার না করলে আমি কাজটা পাবো না, তখন আপনি কি করবেন? এটা শুধু চ্যাটের কথা বলছি, নট প্রোফাইলের কথা। চ্যাটের মাধ্যমে আপনি কোনো লিংক, কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করতে পারছেন না, অথবা আপনার কাছে ক্লায়েন্ট একটা ডেমো যাচ্ছে। ডেমো মানে কি? লিংক। ডেমো মানে লিংক না, সে দেখবে কিভাবে? লিংকের মাধ্যমে দেখবে। তো আপনি লিংকটা তো দিতে পারবেন না ডাইরেক্ট, তখন আপনি কি করবেন? ক্লায়েন্টকে দিতে হবে। ভাই ডক ফাইলের মধ্যে লিংকটা প্রোভাইড করে দেব। তখন ডক ফাইলের মধ্যে লিংকটা প্রোভাইড করে দিবেন। কিভাবে ডক ফাইলের মধ্যে লিংকটা প্রোভাইড করবেন? সেটা হলো যে আপনি ডাইরেক্ট তাকে টাকা না দিয়ে একটা ফাইলের মধ্যে টাকাটা দিয়ে ফাইল দিয়ে দিবেন, ঠিক আছে? এরকম বিষয়টা আর কি। তো আপনি এমএস ওয়ার্ডে বা ডক ফাইলে লিংকটা লিখবেন, লেখার পরে ওই ডক ফাইলটা আপলোড করে দিবেন ক্লায়েন্টের কাছে। ফাইল আপলোড করে দিবেন, ক্লায়েন্ট ফাইলটা ওপেন করে লিংক পাবে বা যেটাই হোক, কন্টাক্ট ইনফরমেশন বা যেভাবে হোক সে পেয়ে যাবে। ভাই আমাদের কি কোনো স্যাম্পল দেখানো যাবে? স্যাম্পল? আচ্ছা, স্যাম্পল দেখাচ্ছি। মানে ক্লায়েন্ট যদি আমাদের কোনো ইনফরমেশন চায়, ইমেল নাম্বার বা মোবাইল নাম্বার, সেক্ষেত্রে সব ডক ফাইলে দিবেন, সব ডক ফাইলে। মানে আমরা কি টেক্সট ফাইল পাঠাতে পারবো? মানে শুধু ডক ফাইল না, টেক্সট, টিএক্সটি? ওইটাই তো টেক্সট, যেটা ডিফল্ট, যেটা টেক্সট না ডট টিএক্সটি আর কি। একটা হচ্ছে ডক মানে ডিওসি, আর একটা হচ্ছে ডট টিএক্সটি। আমি টিএক্সটি ফাইলের কথা বলছি। নোটপ্যাডের ফাইল টিএক্সটি। নোটপ্যাডের, হ্যাঁ ভাই যদি সম্ভব হয় একটা স্যাম্পল দেখাই। হ্যাঁ, ডক ফাইলে লিংকটা পেস্ট করে তারপর ওই ক্লায়েন্টের কাছে দিব। এই যে স্যাম্পল, আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনাদের চ্যাট, আপনাদের ইয়া দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে এটার উপরে মাউস দিয়ে গেল, সুশান্তের উপরে মাউস দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কি? আচ্ছা, মনে করেন আপনারা আমার ক্লায়েন্ট, তো আপনাদের সাথে আমি চ্যাট করবো। যে চ্যাট, এই যে দেখেন চ্যাট বক্স, এটা হলো চ্যাট বক্স। তো এই যে চ্যাট বক্স, এই যে ওপেন হলো চ্যাট বক্স, দেখতে পাচ্ছেন? চ্যাট বক্সে আপনাদেরকে লিখলাম যে ইয়েস, জাস্ট ইয়েস লিখলাম, ইয়েস আই ক্যান ডু দিস জব। এবার আপনারা আমাকে বললেন যে প্লিজ সেন্ড মি এ স্যাম্পল, বা আমাকে একটা স্যাম্পল দেন। তখন আমি কিভাবে স্যাম্পলটা দেব? তো এখানে স্যাম্পলটা, আচ্ছা এখানে তো মনে হয় ফাইল আপলোড করার অপশনটা দেখতে পাচ্ছি না। এখানে কি ফাইল আপলোড অপশন আছে? ভাই জানি না শিওর। গুগল মিটে দেখানো যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো না। আমি ডাইরেক্ট তাহলে ই থেকে দেখাই, ফ্রিল্যান্সার বা মিটে ফাইল আপলোড করা যায় না, ফ্রিতে হচ্ছে না। হ্যাঁ, ফ্রিতে হচ্ছে না। আচ্ছা আমি তাহলে লগইন করে আমি দেখাচ্ছি। আমি লগইন করে দেখাচ্ছি। এই যে এখানে আমার ডাইরেক্ট করাই আছে, দেখাচ্ছি এটা। এটা হলো ফাইবারেরটা দেখাচ্ছি। চ্যাট দেখা যাচ্ছে, চ্যাট ফাইবার এটা। জি ভাই দেখা যাচ্ছে। তো এখানে একজন বলছে সালাম, মানে সালাম দিয়ে শুরু করছে আর কি। বলছে যে হোয়াটসঅ্যাপ, আই saw your offer and I have a question for you, can you post me something on এটা? এটা হলো একটা গেস্ট পোস্টের অফার করেছিলাম। তো সে আমাকে বলছে যে তুমি কি আমার জন্য এখানে কাজ করে দিতে পারবা? তো আমি বললাম যে থ্যাংক ইউ, প্লিজ সি দিস। আপনি নিচেটা দেখেন। তো এখানে চেক আউট বলে একটা অপশন ফাইল আপলোড করেছে, যেখানে গেস্ট পোস্টিং।
তো আমি কোন কোন সাইটে গেস্ট পোস্ট করে দিব সেটার একটা স্যাম্পল দিয়েছি। এখানে দেখেন লিংক আছে, দেখতে পাচ্ছেন এই যে সবুজ কালারের গুলো লিংক। এটা কিন্তু একটা ফাইল, আমি কিন্তু তাকে ডাইরেক্ট লিংকটা প্রোভাইড করিনি, কারণ প্রোভাইড করতে পারবো না, আমাকে প্রোভাইড করতে দিবে না, ফাইবার থেকে রেস্ট্রিক্ট করে দিবে, যার কারণে আমি এই যে ফাইল আপলোড করে দিয়েছি। এখন আপনাদের কোশ্চেন হচ্ছে কিভাবে ফাইল আপলোড করছি, এটাও কি দেখাবো? আপনি জাস্ট কম্পিউটারে টেক্সট ফাইলে লিংকগুলো সেভ করে ফাইল আপলোড করে দিবেন। আপনি ফেসবুকে ফ্রেন্ডকে ছবি পাঠান না, ফাইল আপলোড করে ফাইল অ্যাটাচ করে এইভাবে অ্যাটাচ করে দিতে হবে। আচ্ছা ভাই, দুটোর মধ্যে ডিফারেন্স কি? আমার চ্যাট বক্সে তো ফাইলটাও রয়ে যাচ্ছে, আমি চ্যাট যেগুলো করতেছি সেগুলো তো ওরা কভার করতে পারতেছে। এটা হলো রোবটকে এড়ানো, নট মানুষ। রোবট আমাকে ডিপেন্ড করে, রোবট যে এখানে দেওয়া নিষেধ আছে, বুঝতে পারছেন সেটা? মানে আমি শেয়ার করতে পারবো ঠিকই, কিন্তু তাদের সিস্টেম বা গাইডলাইন অনুযায়ী করতে হবে। হ্যাঁ, না না, ওটা কিন্তু অ্যালগরিদমটা এরকম। হ্যাঁ হ্যাঁ, তাদের যে রোবটগুলো আছে, অ্যালগরিদম যেটা আছে, যে এখানে কোনো কন্টাক্ট ইনফরমেশন দিলেই সে আমাকে নোটিশ দিবে যে না এটা করা যাবে। ওই তো ভাই আপনি যেটা বললেন আর কি, যে মানে টাকাটা ডিরেক্টলি না দিয়ে ফাইলের ভিতরে ঢুকাই দিলাম যাতে চোখে না পড়ে। কিছু পেলে ধরবে। আচ্ছা, আর একটা ভিডিও দেখলাম যে ঘুষ নিচ্ছে স্যানিটাইজ করে, মানে হাতে স্যানিটাইজ টাকাতে তো ময়লা থাকে তাই না, এই জন্য সে সাবধান হচ্ছে যে এটা খাওয়া যাবে না। আচ্ছা, তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আজকে আমি একটা সিস্টেম শেয়ার করি, যে সিস্টেমটা আপনারা জানেন, এটা কিন্তু একটা ক্লাসের অংশ। তো আমি এই মেন্টরিং ক্লাসে সেটা দেখাচ্ছি, ক্লায়েন্টের সাথে কিভাবে ফ্লুয়েন্টলি আমরা কথা বলবো ট্রান্সলেটের মাধ্যমে, গুগল ট্রান্সলেটের মাধ্যমে, সেটা আমি দেখাবো। সবাইকে মনোযোগ সহকারে দেখতে হবে, এখানে কিছু সেটিং আছে, যদিও আপনারা অনেকভাবে করে থাকেন এটা, তারপরে আমি আমার পদ্ধতি অনুযায়ী দেখাবো। তো মনে করেন যে এইখানে বরকতাল বাড়ি আমার ক্লায়েন্ট, সে আমাকে ইংলিশে কনভারসেশন করছে, আমিও ইংলিশে কনভারসেশন করতে পারি, কিন্তু পারফেক্ট ভাবে আমার মনের কথাগুলো তাকে বোঝাইতে গেলে ইংলিশটা পারফেক্ট হতে হবে বা সঠিকভাবে হতে হবে। আমরা হয়তো ইয়েস নো ভেরি গুড বা আই ক্যান ডু দিস ছোট ছোট লাইনগুলো তাকে থ্রো করতে পারছি, কিন্তু আমি যখন কোনো বড় বিষয় ব্যাখ্যা করতে যাব, যে হ্যাঁ আমার 10 বছরের অভিজ্ঞতা রয়েছে, আমি সম্প্রতি চাইনা একটা ক্লায়েন্টের কাজ করলাম, এবং এছাড়াও আমি আরো অন্যান্য মার্কেটপ্লেসে কাজ করেছি, ইত্যাদি ইত্যাদি, এই যে 5-6 লাইনের একটা যে তাকে বোঝানোর জন্য এক্সপ্লেন করব, তো অনেক সময় হয়ে থাকে যে আমরা টেক্সট টাইপ করতে গিয়ে সময় বেশি লাগে, বা টাইপ করতে গিয়ে কোনো কিছু ভুল হয়ে যাচ্ছে, বা একটা সেন্টেন্সটার মিনিংটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো যে কোনো বিষয় হোক না কেন, আমরা আমাদের মনের ভাবনা ঠিক মনটা হালকা করে তাকে যে বলবো এইরকমটা হয়ে ওঠে না, তাকে সিম্পলি বোঝানোর জন্য যে কথাগুলো লিখি, কিন্তু আমি নিজে স্যাটিসফাইড হতে পারছি না, যে ক্লায়েন্টকে মনে হয় আমি ফুল বিষয়টা বোঝাতে পারলাম না। কেন পারলাম না? সঠিকভাবে না লেখার কারণে। তো এমনও হয় যে ক্লায়েন্ট আমাকে একটা বড় একটা প্রজেক্ট বোঝানোর জন্য দিল, 20 লাইনের একটা প্রজেক্ট, 20 লাইনে ব্যাখ্যা করছে, তো আমি 20 লাইনের ভিতরে 5টা লাইনের কিছু শব্দ বুঝতে পারছি না, যে শব্দগুলোর মিনিংটা হচ্ছে পুরো লাইনটাকে বোঝাবে, একটা শব্দের জন্য কিন্তু ফুল লাইনটা বোঝা যায় না। তখন আমি কি করব? আমি সবই বুঝছি কিন্তু কয়েকটা শব্দ বুঝতে পারছি না, তখন আমি সেটাকে ট্রান্সলেট করে বাংলাতে রূপান্তর করে বুঝে ফেলবো তার সারমর্মটা কি। তো এটাই হলো ক্লায়েন্টের ভাষাটা বোঝা এবং আমার ভাষাটা তাকে থ্রো করা, 1 সেকেন্ডের ভিতরেই তাকে আমি 10-20 লাইন একসাথে পাঠিয়ে দেবো। তার মানে ক্লায়েন্ট মানে তাড়াতাড়ি রেসপন্স পায়, এবং ক্লায়েন্ট যাতে করে বুঝতে পারে যে না আমি খুব অ্যালার্ট, আমি খুবই দ্রুত তাকে থ্রো করছি মেসেজ। বুঝতে পারছেন? আমার মেইন উদ্দেশ্য হলো ক্লায়েন্টের কথাগুলো বোঝা এবং আমার কথাগুলো তাকে বোঝানো, বাংলাতে, সবগুলো বাংলাতে হবে। এই কাজটা করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করব। গুগল ক্রোম ব্রাউজার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো লিখে নেবেন। বেশি কিছু নিয়ম নাই, 2টা নিয়ম আছে, 2টা। একটা হলো ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে, 2 নম্বরে কম্পিউটারের মাইক্রোফোন থাকতে হবে। আর যাদের ল্যাপটপ আছে তাদের মাইক্রোফোনের প্রয়োজন নাই, মাইক্রোফোনে অটোমেটিক ল্যাপটপে মাইক্রোফোন দেওয়া আছে। যাদের ডেস্কটপ তাদের মাইক্রোফোন লাগবে, যেমনটা আপনারা এখন কথা বলছেন না মাইক্রোফোন দিয়ে,
বা হেডফোন দিয়ে বা যেভাবে হোক এরকম একটা মাধ্যম লাগবে ডেস্কটপের জন্য। তো আমি এখন স্ক্রিন শেয়ার করে দেখাবো কিভাবে এই কাজটা করতে হবে। 1 নম্বরে কি বললাম, গুগল ক্রোম ব্রাউজার লাগবে। 2 নম্বরে ডেস্কটপ বা কম্পিউটার মাইক্রোফোন লাগবে। সবাই দেখবেন আমি স্ক্রিনটা শেয়ার করছি, স্টেপগুলো লিখে নেবেন। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি ভাই দেখা যাচ্ছে। যাই হোক, আমরা জিমেল থেকে গুগল ড্রাইভে গেলাম। আমি জিমেল থেকে গুগল ড্রাইভে এসেছি। আপনারা সরাসরি লিখবেন যে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আসার পরে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, গুগল ডক ফাইল নেব। নিউ বাটনে ক্লিক করে গুগল ডকস, যেটা এমএস ওয়ার্ডের ব্ল্যাঙ্ক পেজ, সেটা নেব। আমাদের এইটার দরকার নাই, গুগল ড্রাইভের দরকার নাই। আমরা শুধুমাত্র এই ফাইলটার জন্য এখানে আসলাম, গুগল ডক ফাইল নিলাম। গুগল ডক ফাইল নেওয়ার পরে এটা আমাদের একটা ট্যাব, আমাদের ট্যাব কয়েকটা লাগবে, যেমন এটা একটা ট্যাব। 2 নম্বর ট্যাবে গিয়ে আমরা এখানে লিখব বাংলা টু ইংলিশ, বাংলা টু ইংলিশ, এটা একটা নিব। আর হ্যাঁ, এখান থেকে হবে, একটা নিলে হবে, বাংলা টু ইংলিশ। আমাদের এই পেজটা পুরোপুরি এখনো রেডি হয়নি। আমরা ভয়েস টাইপিং দিয়ে কাজটা করব আর কি। এই যে এটা এটা আপনার ক্লায়েন্ট, ধরে নিয়েছি এই যে ক্লায়েন্ট, আপনাদের সাথে আমি এখানে চ্যাট করব, এখানে চ্যাট করব, ঠিক আছে, এই জায়গাতে। এটা এখনো লোডিং চলছে। যাই হোক, আমরা মনে হয় কাজটা করতে পারবো। আমরা 3টে ট্যাব ওপেন করেছি। এটা হলো আমাদের হয়ে গেল, এই যে এটা আমাদের ফ্রিল্যান্সার বা ফাইবার, আপনারা ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট কাকে বলো? সুশান্ত, আপনি ক্লায়েন্ট। আপনি এই চ্যাট বক্সে আপনি আমাকে বিভিন্ন কোশ্চেন করবেন ইংলিশে, এখন না, মানে আমি আগে ফাইলটা সাজিয়ে দিচ্ছি। এটা হলো ফ্রিল্যান্সার বা ফাইবার, সুশান্ত আপনি ক্লায়েন্ট। আর আমার এগুলো এলিমেন্ট, যেমন গুগল ড্রাইভের ডক ফাইল নিলাম একটা, পাশের ট্যাবে রেখেছি বাংলা টু ইংলিশ। এই 3টা দিয়ে আমি কাজ করব। তো আমি সুশান্ত, আপনি এটা যে কোনো একটা ইংলিশে লেখেন, যে কোনো একটা। ও এটা দিয়েছে, প্লিজ সেন্ড মি ইয়োর লাস্ট হাইলি পেইড ওয়ার্ক প্রোফাইল। তো সুশান্ত যেই কথাটা লিখেছে, ধরে নিচ্ছি আমি এটা বুঝতে পারছি না। তো আমি কি করব, এটা কপি করব। আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন না, এই যে কপি করছি, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে কপি করলাম। কপি করার পরে আমি এইখানে চলে আসলাম এই ট্যাবে। তো সে ইংলিশ যেহেতু করেছে, কাজে আমি এই জায়গাতে একবার ক্লিক করব। এই যে এখানে ক্লিক করলে ইংলিশ টু বাংলা হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে বাংলা টু ইংলিশ। তো আমার কি দরকার? ইংলিশ টু বাংলা। তো সুশান্ত যেটা লিখেছে সেটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি বাংলাটা বুঝে পেলাম যে কি বলছে, দয়া করে আমাকে আপনার সর্বশেষ কাজের নমুনা দেবেন। মানে এখানে একটু আর কি উল্টাপাল্টা হয়, কিন্তু আমি বুঝতে পারলাম যে সে আমার স্যাম্পল চাচ্ছে। এই যে হোয়াট স্যাম্পল, মানে আমি যে কাজ করেছি সেটা স্যাম্পল সে চাচ্ছে। তো আমি এখন কি করব,
আমি এখন যে কাজটা করব, তাকে আমার মনের কথাটা বাংলাতে বলবো, বাংলা করে সেটা আমি আবার ট্রান্সলেট করে তাকে দিয়ে দেবো। এই পদ্ধতিটা কি হবে, এখানে আমরা ভয়েস টাইপিংটা ব্যবহার করব। ভয়েস টাইপিংটা ব্যবহার করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো টুলসে ক্লিক করতে হবে। সবাই এটা লিখে নেবেন। গুগল ড্রাইভে ডক ফাইলে যাওয়ার পরে টুলসে ক্লিক করতে হবে, একবার টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে দেখেন ভয়েস টাইপিং লেখা আছে, অথবা কন্ট্রোল শিফট এস চাপলে হয়ে যাবে। ঠিক আছে, ভয়েস টাইপিং আছে দেখেন। ভয়েস টাইপিংটা আমি দিয়ে দিচ্ছি। সবাইকে বুঝতে পারছেন আমার বিষয়গুলো? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। জি ভাইয়া। ভয়েস টাইপিং ক্লিক করলে এইখানে আমার মাইক্রোফোনটা অন হয়ে যাবে। তো মাইক্রোফোনটা যে অন হয়েছে, এইখান থেকে আমি এই যে ইংলিশ আছে, ইংলিশের এখানে ক্লিক করার পরে আমি এটাকে বাংলা করে নেব। ইংলিশের দরকার নাই, যেহেতু আমি বাংলাতে কথা বলবো, তাই না? ইংলিশের আমার দরকার নাই, আমি বাংলাতে কথা বলবো। বাংলাতে কথা বললে ইংলিশটা হয়ে যাবে, যার কারণে আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা খুঁজছি। এই যে বাংলা বাংলাদেশ, এইখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখন আমি সুশান্ত কি বলেছিল এটাকে দেখে দিতে হবে, এইটার আনসার আমি দিব, তাই না? তো ক্লায়েন্ট বলেছে যে আমার সর্বশেষ কাজের একটা ডেমো তাকে দিতে হবে। তো আমি এটার আনসার বাংলাতে দিব এবং সেটা ইংলিশ করে ফেলবো। তো আমি কি বলবো সেটা, আমি আপনার কাজটি বুঝেছি এবং আপনার কাজটি সঠিকভাবে করে দিতে পারবো। কিছুক্ষণের ভিতরেই একটি স্যাম্পল আপনাকে দিচ্ছি। দেখেন এখানে আমি কথা বললাম, লেখা হয়ে গেল একদম স্পষ্টভাবে। আমি আপনার কাজটি বুঝেছি এবং আপনার কাজটি সঠিকভাবে করে দিতে পারবো। কিছুক্ষণের ভিতরেই একটি স্যাম্পল আপনাকে দিচ্ছি। ঠিক আছে, এইটা আমি কপি করব। কপি করার পরে আমি এখানে গিয়ে, যেহেতু বাংলা থেকে ইংলিশ করব, এখানে সিলেক্ট করব। এটা দেওয়ার পরে আমরা এখানে পেস্ট করব। দেখেন মোটামুটি এখানে এটা চলে আসবে। আই আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ক বা জব দিব এখানে, এন্ড আই উইল বি এবল টু ডু ইউর জব প্রপারলি। তো এই যে এখানে মাঝে মধ্যে কি করে একটু সমস্যা করে, যে বিষয়গুলো প্রত্যেকটা এখানে পুরোটা আসতে একটু সময় লাগে। তো আমরা যেটা করব সেটা হলো করবোর পরে একটা ফুল স্টপ দেবো এবং পুরোটা চলে আসবে। ঠিক আছে, সেন্টেন্সটা আলাদা করে দিতে হবে, তাহলে সবগুলো চলে আসবে। দেখেন আই আন্ডারস্ট্যান্ড ইউর জব বা জব দেবেন এখানে, and I can do your job properly. I will give you a sample in a moment. আমি যেটা করব সেটা হলো যে কপি করব, এখানে কপি করার পরে আমি এখানে পেস্ট করে দেব। এইখানে পেস্ট করে দিলাম, চলে গেল। ঠিক আছে, এরপর আরো কিছু কোশ্চেন করেন সুশান্ত। বা আপনি যে কোনো একটা কথা লিখে দেন ইংলিশে, যে কোনো একটা প্যারা বা যে কোনো একটা জব। দিয়েছেন? আচ্ছা, এখানে কি বলছে, থ্যাংক ইউ ওয়েটিং ফর ইউর স্যাম্পল, আফটার দ্যাট উই উইল গো ফরওয়ার্ড। আচ্ছা, এই যে এটা দিয়েছে, আমি এটা কপি করলাম। তো আমি এটা কপি করে আমি এটা বুঝতে পারছি না সে কি বললো, তখন আমি কি করব, সেটা ইংলিশ টু বাংলা করে দিব। তো আমি এখানে ইংলিশ টু বাংলা করার জন্য এখানে আমি কেটে দিব, দেওয়ার পরে এটা পেস্ট করলাম। এই যে ধন্যবাদ, আপনার নমুনার জন্য অপেক্ষা করছি, এরপরে আমরা এগিয়ে যাব। কত সুন্দর না? তো এটা দেওয়ার পরে আমি তাকে কি বলবো, তাকে তো একটা কিছু বলতে হবে। তো আমি এটা ডিলিট করে দিলাম।
ডিলিট করার পরে আমি তাকে কি আনসার দিব যে এটা দেখার পরে সে আমাকে জানাবে যে সে পছন্দ হয়েছে কিনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার উত্তরের জন্য আমি অপেক্ষা করছি, তাই না? তো এটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটা কপি করব। কোথায় আছে? হ্যাঁ, গেটটা খুলেন। এটা কপি করলাম। কপি করার পরে আমরা এখন কি করবো, বাংলা টু ইংলিশ করব। তো এই জায়গাতে ক্লিক করলাম, বাংলা টু ইংলিশ। আমরা ইংলিশটা তৈরি করবো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড আই লুক ফরওয়ার্ড টু ইউ, বা অপেক্ষার জন্য, মানে একই জিনিস আর কি। ঠিক আছে, তো এটা আমি করে দিলাম। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে ক্লায়েন্টের সাথে আপনারা কিভাবে কনভারসেশন করবেন, মানে ক্লায়েন্টের কথাটা আপনি বাংলাতেও বুঝতে পারবেন এবং আপনি আপনার মনের কথাটা কিভাবে বুঝবেন। আমি কি স্টপ করে দিলাম? বিনা ভাই আছে এখনো। আচ্ছা, দেখেন আপনি যতগুলো বাংলাতে কথা বলবেন সবগুলো এখানে অটোমেটিক উঠে যাবে। আপনি যে টাইপ করে ক্লায়েন্টকে আনসারটা দিবেন সেইটা কিন্তু অনেক সময় লাগবে। কাজে আপনি আপনার মনের ভাবটা বাংলাতে যত দ্রুত বলবেন সেইটা কপি করে গুগল ইংলিশ টু বাংলা বা যেটা আছে সেখানে গিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে ইংলিশটা দ্রুত কপি করে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি দেখেন এখানে অটোমেটিক কিন্তু বাংলাতে লেখা হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? খুবই চমৎকার বিষয় এটা। এইভাবে আপনারা টিপসটা ফলো করবেন। ভাই আপনার কি ওখানে কারেন্ট চলে গেছে নাকি? ইউপিএস এর সাউন্ড আসছে। আমার একটু আপ ডাউন করছে আর কি। গতকালকে সারাদিনই ছিল না, ইউপিএস দিয়ে ক্লাসটা নিয়েছে আর কি। মানে রাস্তার কাজ চলছে যার কারণে নেটওয়ার্কের কিছু প্রবলেম হচ্ছে, আবার ইলেকট্রিকের প্রবলেম হচ্ছে। যাই হোক, এখন আমরা একটা 20 মিনিটের ব্রেক নিব। 20 মিনিটের ব্রেক নেওয়ার পরে এটা কিন্তু মেন্টরিং ক্লাস আমরা এখানে শেষ করছি। আমরা হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি সেটিংসটা এট লিস্ট দেখতে পারি না। আচ্ছা, সেটিংসটা ফজলুল হক আপনি একটু দেখাই দেন। ঠিক আছে, আপনি পারবেন না? জি ভাই। আচ্ছা, আপনি একটু সেটিংসটা দেখাই দেন। আমি 20 মিনিটের ব্রেক নিচ্ছি। আমরা সবাই ফিরবো 10টা 50 মিনিটে। ভাইয়া